আপনার নামটা আপনি বলবেন, আপনার পেশায় কিসে আছেন এবং ঢাকা শহরে কিভাবে আপনি ঢুকলেন, আসলেন, কত বছর আগে আসলেন, এটা একটু বলেন। ঢাকায় এসে তো অনেক। আপনার নামটা বলেন আগে। আমার নাম আসাদুজ্জামান। আচ্ছা, তারপরে বলেন। ঢাকায় আসছি তো ভাতের যন্ত্রণা, 13 বছর বয়স। 13 বছর বয়স। কত সাল সেটা? 82 সালটা হলে দেখুন। 82 সাল। আপনার গ্রামের বাড়ি কোথায়? ফরিদপুর আলফাডাঙ্গা। আচ্ছা, বলেন। আমি দেখলাম যে আপনি পড়েন। আপনি কয়টা পত্রিকা দিনে পড়েন? আগে তো অনেক পড়তাম, কিন্তু এখন আর ওরকম পড়া হয় না। হেডিংগুলো পড়লেই বোঝা যায় যে কী আছে কার মধ্যে। আচ্ছা, বিস্তারিত আমরা তো এতটা পড়ি না, আগে পড়তাম একসময়। কয়টা পত্রিকা পড়তেন আগে? এখন কয়টা পড়েন? এখন 10টা 12টা। এখন 10টা 12টা পত্রিকা দিনে পড়েন? হ্যাঁ, এই মেন হেডিংগুলো দেখি। আপনি পেশায় কিসে আছেন আসাদ ভাই? পেশায় আমি এই পত্রিকার বিক্রয়কারী। আমি পত্রিকা সেল করি আর কি, হেঁটে হেঁটে বাসা বাড়ি, অফিস আদালতে, এটাই। আগে করতেন, এখন? এখনও করি আমি শুরুর থেকেই। আচ্ছা, আজকে 35 বছরের সাথে জড়িত আমি। এই তোপখানা রোডে আপনি থাকেন, পুরানা বলছেন। পুরানো। আচ্ছা, আপনি তাহলে আমাদের লেখকদের কার কার লেখা আপনার ভালো লাগে? অনেকের লেখাই পড়েছি, যেমন সবচেয়ে ভালো লাগতো এবি মুসা, রাশেদ খান মেনন, হায়দার আব্দুল খান রনন, নির্মল সেন, অজয় রায়। এই শেষে এরা মরে ছড়ে গেছে সবাই। আর এই নাহিদ ভাই পাইছে আর কি। এই লেটের যুগের নাহিদ ভাই খুব চতুরী লেখেন এবং চালাকি, সরাসরি হিট করেন না, কিন্তু কাউকে একেবারে ছাড়ও দেন না। না, এইটা ধরেন আমি সামনে আছি, এটা আপনি আমাকে আপনি ভালোবাসেন বা আপনার স্নেহ। না, আপনাকে আমি ভালোবাসি না, আপনার লেখনীকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, আসাদ ভাই, আর আপনার নামের সঙ্গে তো 82 সনে ঢাকা শহরে এসছেন। আপনি তখন 13 বছরের বালক। আপনার বাড়িতে কাকে কাকে রেখে এসছেন? বাড়িতে তখন আমরা 4টে ভাই বোন। এখন না, তখন আমি যখন, তারপরে আমার বাবা আর একটা বিয়ে করে, এই ঘরেও 3টে ভাই বোন, মোট আমার 7 ভাই বোন। 7 ভাই বোন। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার একটা ছেলে একটা মেয়ে। ওরা কোথায় থাকে? ওরা ঢাকায় থাকে, আমার সাথেই থাকে। আপনার সাথেই থাকে। আচ্ছা আচ্ছা, আপনি লেখাপড়া কতদূর পর্যন্ত করেছেন? 5 পর্যন্ত করেছি। আপনি ক্লাস 5 পর্যন্ত। দারুণ ঘটনা। মানে আপনি মানে এইটা কি আপনার কাছে কী মনে, আমাদের যে শিক্ষার যে ব্যাপার, মানে আপনি আমাদের শিক্ষা নিয়ে একটু বলেন তো। যে এই যে আপনি ক্লাস 5-এ পড়েন, আপনি পড়ে 10টা 12টা পত্রিকা পড়েন এবং আপনি লেখার ভেতরের গুণমান তফাৎটা করতে পারেন, কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয় পাশ যারা করেছে, আমি তাদেরকে এরকম পাই না। এইটার ঘটনাটা কি? আমার কাছে মনে হয় কি জানেন, যে ছেলেমেয়েরা আগে লেখাপড়া করতো, আমাদের যুগে লেখাপড়া করতো, বিভিন্ন ধরনের বই পড়তো, গল্পের বই, উপন্যাস, বিভিন্ন আর্টিকেল, এগুলো পড়াশুনো করতো, কবিতা। কিন্তু এখনকার ছেলেমেয়েরা হচ্ছে এই মোবাইলেই তাদের সময়টা পার করে দেয়। যারা বা একটু পড়াশুনো করে তারা হচ্ছে সার্টিফিকেটের জন্য, কিন্তু জ্ঞান অর্জনের জন্য পড়াশুনো করে না, সমাজকে ভালোবাসার জন্য পড়ালেখা করে না, মানুষকে জাগ্রত করার জন্য লেখাপড়া করে না, জাস্ট তাদের ইনকামের জন্য সার্টিফিকেট অর্জন করে। জ্ঞানে অর্জন করার জন্য সার্টিফিকেট আমি খুঁজে খুব কম পাচ্ছি এই যুগে। আপনার জীবনে আপনার সাহচর্যে কোন কোন কয়েকজন বিখ্যাত মানুষ তো নিশ্চয়ই আপনি তাদের সাথে কথা বলেছেন, যেসব বড় বড় মানুষদের কথা বললেন। তবে সবচেয়ে আমার মনে পড়ে নির্মল সেনের কথা। ওনার যেখানে অফিস ছিল, রাজনৈতিক অফিস, উনি গেলে পরে এই চা খাইছিস, না খেলে আমাদের গেলার দোকান থেকে চার কথা বলে, আমরা এখানে 5 জন আছি আর তুই 6টার অর্ডার দে, 5টার অর্ডার দে, এরকম বলতেন আর কি। মানে তাদের কত মায়া মমতা প্রতিটা মানুষের প্রতি। তার নাম ব্যবহার করে অনেক কূটকৌশলী মানুষ কোটিপতি হয়ে গেছে, কিন্তু সে তার যখন রোগ হয় বললে চলে যে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে। বড্ড দুঃখ পেয়েছি। জাতির জন্য সে অনেক কিছু দিয়েছে, কিন্তু জাতি তাকে কিছু দিতে পারেনি।
আসলে তো আপনার ছেলে মেয়েরা ওরা কি পড়তেছে কি করতেছে একটু বলেন। আমার ছেলে মেয়ে দুটা, একটা নার্সিং, বিএসসি নার্সিং পড়াশোনা করে ডায়াবেটিক নার্সিং কলেজ, আর মেয়েটা সেকেন্ড ইয়ারে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে। কিন্তু এই বাচ্চাদের পড়ালেখা করাতে আমার খুব কষ্ট হচ্ছে এবং হিমশিম খাচ্ছে। আপনার মেয়েরা ছেলে মেয়েরা তো মনে হয় জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছিল, তারা লড়াই? না, মোটেও না, মোটেও তারা অংশ নেয়নি। আচ্ছা, আমরা গরিব মানুষ বলছি যে বাবা কোনো মিটিং মিছিলে রাজনীতি কোনো দল এতে যোগ দেবে না, ঠিক তাই করছে। কিন্তু আপনি তো ধরেন এই জুলাই অভ্যুত্থানকে কোন চোখে দেখেন? এটা কি আমাদের দেখেন, আমি এটা জুলাই অভ্যুত্থান কি বলবো কি না বলবো আমি ঠিক ভালো বুঝে পারছি না। কিন্তু আমার কিছু কিছু মানুষের প্রতি এখন সন্দেহ হচ্ছে, কিন্তু আগে সন্দেহ হতো না। যেরকম নাম যেন কি মজুমদার, ভুলে গেলাম আর কি, বদিউল আলম মজুমদার। বদিউল আলম মজুমদার, উনি সুন্দর সুন্দর কথা বলতেন। তখন আমার মনে হতো যেরকম বিএনপির মুখপাত্র, ঠিক ওনাকে তাই মনে হতো আর কি। এখন হ্যাঁ, না তখন মনে হতো, হ্যাঁ। কিন্তু সেই প্রতিফলনই ঘটেছে। সে যে কোনো একটা দেশের এজেন্ট নিয়ে কাজ করেছে সেটা আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, আপনি সেই ৮২ সন ঢাকায় এসে প্রথম কোথায় উঠলেন? প্রথমে আমি মগবাজার একটা রিক্সার গ্যারেজে ঘুমাতাম আর কি কিছুদিন। আচ্ছা। আর মাঝে মাঝে রিক্সাও চালাইছি। একদিন চালানোর পরে ২-৪ দিন দেখতাম খুঁজে দিয়ে অন্য কোনো পেশা খুঁজে পাওয়া যায় নাকি। এইভাবে জীবনযাপন শুরু করি আর কি। পরে আর কি আমি এই একটা পল্টন একটা পান দোকানে একটা চাকরি পাই। তার থেকেই আস্তে আস্তে চাকরি করা শুরু করি এবং এই পত্রিকার ব্যবসাটা শুরু করি। সেভাবেই আজও আমি আর আছি। এখন আপনি দৈনিক কতগুলো পত্রিকা বিক্রি করেন? ২২০টার মতো যায়। ২২০টা। তার আগে বেশি যেত, করোনার আগে অনেক ৪-৫০০ কপি যেত, কিন্তু এখন অনেক কমে গেছে ইন্টারনেট হওয়াতে, যার জন্যে আমার এই সংসারে অনেক অবনতি। ২২০টা। আমি দেখেছি অনেক মানুষ রাজনৈতিক দল করে, বড় বড় নাম বলবো না, তাদের আমরা দেখছি যে বস্তিতেই থাকছে, তারা এখন ফ্ল্যাট বাড়িতে থাকে। হ্যাঁ, দেখা গেল এই গ্রুপ রাজনীতিতে আসে, তারা তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, এলাকায় খুঁজে পাওয়া যায় না। আর এক গ্রুপ যখন ক্ষমতায় আসে তারা হয়ে যায় সহিংসা। এরকম চলছে। আমি 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 সেরকমই আছি। আমাকে অনেকে প্রস্তুত দিয়েছে এই রাজনৈতিক দল করো, এই রাজনীতি। আমি কোনোদিন রাজনৈতিক দল করি না। ছোটবেলায় যখন ১৩ বছর বয়সে এসে কোনো পার্টির মিছিলে যান নাই? না, আমি কখনো কোনো পার্টির মিছিল মিটিং কখনোই যাইনি। আচ্ছা, আপনার প্রিয় নেতাকে? আমার প্রিয় নেতা শুরু বললাম নির্মল সেন। খুব ভালো মানুষ ছিল। তার পার্টি করেন না কেন? পার্টি আমি কোনো পার্টিই করি না, সময় দিতে পারি না। পেটের পার্টি করবো না পার্টি করবো? হ্যাঁ, পার্টি করতে গেলে তো সময় লাগে। হ্যাঁ, কিন্তু সেই সময়টা নিজের পেটের ছোট ছোট ভাই বোন এদেরই তো আমি পেট চালাইতে আমার হিমশিম খাচ্ছে। তাহলে আমি রাজনৈতিক দল কীভাবে যোগ দেবো বা কীভাবে মিটিং মিছিল করবো? তখন তো আমি তো ওদের কাছে আমি একজন ইনকাম সোর্স। আমি যদি পঙ্গুত্ব হয়ে যায় বা কোনো ক্ষতি হয়ে যায়, তখন তো আমার সংসারটা পুরো অচল হয়ে যাবে, এটাই ভাবতাম। আসলে ভাই, আপনার গ্রামের নাম বলেন তো। নামটা কোথায়? আমার গ্রামের নাম শিয়ালদি, আলফাডাঙ্গা, ফরিদপুর। আচ্ছা, ফরিদপুরে আপনার চোখে ওখানে ছোটবেলায় আপনি যাদেরকে দেখছেন ১৩ বছর, ওইখানে আপনার ওই সময় বড় মানুষ কারা ছিল? মানে আপনার যে বড় মানুষ, হ্যাঁ, নির্মল সেনকে যেমন সরাসরি দেখে বলছেন যখন ছোটোবেলায় ক্লাস 13 বয়স, যখন 13, অনেকের সঙ্গেই মেলামেশা করছি, গল্পগুজব করছি। অনেক মুরব্বী ছিল, তারা তো এখন কারো বেঁচে নেই। আমাদের গ্রামে আমি যখন ছোটোবেলা তখন 65 ঘর হিন্দু দেখছি, এখন মাত্র 5 ঘর আছে। আমি বেশি হিন্দুদের সঙ্গেই মেলামেশা করছি, কারণ হিন্দুরা একটু নরম মেজাজের, আর আমরা মুসলিম যারা একটু উগ্র মেজাজের। এজন্য ওদের সঙ্গে আমার বন্ধুত্ব তেমন একটা গড়ে ওঠেনি। আপনিও নরম মেজাজের? হ্যাঁ। আচ্ছা, আগের মানুষের সাথে জ্ঞানে আপনাদের সময় আর এখনকার মানুষদের, তাদেরকে আপনার বেশ মেধাবী মনে হচ্ছে? হয় মেধাবী আগে মানে কি? মেধাবী বলতে আমি তেমন কিছু বুঝি না, কিন্তু আগে অভাব ছিল, কিন্তু মানুষের মাঝে প্রীতি ছিল। হ্যাঁ, একজনের বাড়ি গেলে অন্তত মুড়ি দিলেও এক মুঠ মুড়ি দিত। কিন্তু এখন কেউ কারোর সঙ্গে কথা বলে না, কেউ কারোর বাড়িতে যায় না। মানে যে নির্মম, আর আগে যে ভালোবাসার বন্ধুত্ব বান্ধব, এইগুলো খুঁজে আর নেই, পাওয়া যায় গ্রামে গেলে। আপনি
সেই 82 সন থেকে এই পল্টন এলাকায় আছেন, এখানের মধ্যে কী কী পরিবর্তন আপনি দেখলেন? আগে দেখছি দোতলা বিল্ডিং, এখন দেখছি 16 তলা, 18 তলা, 15 তলা, দোতলা 3 তলার উপরে আমি বাড়ি দেখিনি। টিনের কিছু বস্তিও দেখেছি পল্টনে। বলতে এই উন্নতির মধ্যে এটাই। আর জনসংখ্যা অনেক বেড়েছে, হ্যাঁ। অনেক অনেক গুণে। রাস্তা দিয়ে হাঁটা যায় না, আর আগে এরকম ছিল না, এত মানুষ ছিল না। এটাই পরিবর্তন দেখেছি। আর পার্টিকুলার এখানে তো বামপন্থীদের এলাকা এটা। এখন তো বামপন্থীরা বামপন্থী নাই। হ্যাঁ হ্যাঁ বামপন্থী কারা বামপন্থী আর কারা ডানপন্থী চেনা যায় না। তা আগে আদর্শবোধ বলতে কিছু ছিল, যেরকম এরকম শেখ হাসিনার এবার নামালো, বামপন্থীরাও ডানপন্থীরাও সমাজতান্ত্রিকরাও সবাই মিলে। এখন আমার খুব সন্দেহ হয় যে ডোনাল্ড ট্রাম্প বললো যে 19 লাখ বিলিয়ন ডলার গেছে বাংলাদেশে এই পট পরিবর্তন করার জন্য, বিলিয়ন ডলার। যে এই দলগুলোর কাছে কি সবার কাছেই গেল কিনা সন্দেহ হচ্ছে। আচ্ছা ঠিক আছে আসাদ ভাই, আমরা খুবই মূল্যবান একটা সাক্ষাৎকার আপনার পেলাম। তো আপনি ভালো থাকবেন, আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনি আমাদের জন্য দোয়া রাখবেন।